ভালো আছো? আমিও তোমাদের দোয়ায় অনেক ভালো আছি। আজ আমি তোমাদেরকে কিছু বিষয় নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে সামনে আমাদের এসএসসি পরীক্ষা, অর্থাৎ 2026 সালের এপ্রিল মাসে, এপ্রিলের ঠিক শেষের দিকে হয়তো বা আমাদের এসএসসি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে। তোমরা তো দেখেছো যে 2025 সালে যে এসএসসি পরীক্ষাটি হয়েছে, পরীক্ষাটি অনেক হার্ডভাবেই হয়েছে। এই জন্যে আওয়ামী লীগের আমলে যেভাবে পরীক্ষাগুলো হতো একটু সহজভাবে, অর্থাৎ বিগত সরকার পরীক্ষাগুলো একটু নর্মালি করতো পাশের হার বাড়ানোর জন্য, কিন্তু বর্তমানে পুরোটাই ভিন্ন। বর্তমানে আসলে এখন লেখাপড়া ব্যতীত রেজাল্ট ভালো করা কোনোভাবেই সম্ভব না। আগে আমরা দেখতাম অনেক পোলাপানি লেখাপড়া করতো না, রাস্তাঘাট দিয়ে ঘোরাঘুরি করতো, লেখাপড়া কি ওরা বুঝতোই না। এমনও স্টুডেন্ট আছে, যেমন আমি পড়াইতাম, মানে আমাদের স্কুলে ছিল, ওদেরকে সারা বই থেকে একটা অঙ্ক করতে দিলেও ওরা সেই অঙ্কগুলো করতে পারতো না। এরকম স্টুডেন্টও আমাদের অনেক ছিল। তারাও দেখতাম অনেক ভালো ভালো রেজাল্ট করতো, কারণ আগে অনেক নকল করা যেত, প্লাস আপনার হচ্ছে হলে ফ্যাসিলিটি ভালো ছিল, আবার প্রশ্ন আউটের একটা বিষয় ছিল। এই সব কিছু মিলিয়ে পোলাপানে দেখতাম তখন ফেলের হার বলতে ছিলই না, পোলাপান মোটামুটি ভালো রেজাল্ট করতো। কিন্তু এখন প্রেক্ষাপটটা পুরোটাই ভিন্ন হয়ে গেছে। এখন আর আগের মতো এত সহজ নেই। এখন যদি পরীক্ষায় পাশ করতে হয় তবে নিজে থেকে লেখাপড়া ভালো করেই তারপরে পরীক্ষায় পাশ করতে হবে, এছাড়া কোনোভাবেই সম্ভব নয়। এজন্যে মনোযোগ সহকারে লেখাপড়া করতে হবে। লেখাপড়া ব্যতীত কোনোভাবেই রেজাল্ট, অর্থাৎ ভালো রেজাল্ট পসিবল না। এজন্য যেমন এবার মূলত অঙ্কে বিশেষ করে রেজাল্টটা খারাপ হয়েছে, ম্যাথ আর কেমিস্ট্রি এই দুইটা সাবজেক্টে এবার বেশি রেজাল্টটা খারাপ হয়েছে। এই জন্যে তোমাদের এবার তো হচ্ছে সবই শর্ট সিলেবাস, শর্ট সিলেবাসে তো তেমন একটা হার্ড মনে হচ্ছে না, কারণ খুবই কমন সিলেবাস, শর্ট সিলেবাস করা হয়েছে। যেমন গণিত, বীজগণিতের 3টা অধ্যায় আছে, 3টা অধ্যায় করলে আমাদের 2টা সৃজনশীল কমন পড়ে যায়। কারণ এই পাশে আমরা যদি সেট আর যদি অনেকের আছে বীজগণিতীয় রাশিমালা কঠিন লাগে, যাদের বীজগণিতীয় রাশিমালা কঠিন লাগে তারা এক কাজ করতে পারো, তারা হচ্ছে সেট আর হচ্ছে অনুপাত সমানুপাত এই দুইটা অধ্যায় তোমরা ভালোভাবে করতে পারো। এই দুইটা অধ্যায় তোমরা যদি ভালোভাবে করতে পারো তাহলেও মোটামুটি অঙ্কে অর্থাৎ বীজগণিতটা তোমরা খুব সহজে অ্যান্সার করতে পারবে। তারপর তোমার হচ্ছে আর যদি মনে করো যে না আমি বীজগণিত ভালো পারি, তাহলে আমারও বীজগণিত থেকে একটা কোশ্চেন এবার এসএসসি পরীক্ষা ইনশাল্লাহ থাকবে, এটা বোঝাই যাচ্ছে। যে বীজগণিত অর্থাৎ বীজগণিতীয় যে বীজগণিতীয় রাশিমালা এখান থেকে একটা কোশ্চেন হবেই, এটা মোটামুটি শিওরভাবেই বলা যায়। তারপরেও আছে, যদি বীজগণিতীয় রাশিমালা তোমাদের কঠিন লাগে সেক্ষেত্রে তোমরা এক কাজ করতে পারো, হচ্ছে সেট আছে বা অনুপাত সমানুপাত আছে, এই দুইটা অধ্যায়ও তোমরা ভালোভাবে গুরুত্ব সহকারে করতে পারো। যারা নর্মাল স্টুডেন্ট আছো তাদেরকে আমি বলবো যে তোমরা বীজগণিতীয় রাশিমালাটা বাদ রেখে তোমরা সেট আর হচ্ছে অনুপাত সমানুপাত এই দুইটা অধ্যায় ভালো করে চর্চা করো। এই দুটো অধ্যায় তোমরা যদি ভালো করে চর্চা করো তাহলে এই দুটো অধ্যায় থেকে ভালো রেজাল্ট করা সম্ভব। আর এটা হচ্ছে বীজগণিত গেল। আর জ্যামিতির ক্ষেত্রে তো আমাদের 2টা সেক্টর, একটা হচ্ছে সম্পাদ্য আর একটা হচ্ছে কি আমাদের উপপাদ্য। এখন উপপাদ্য এটা তো আসলে সব ছাত্রদের জন্য প্রযোজ্য না, সব ছাত্ররা এটা অতটা ভালোভাবে শিখতেও পারে না বা তাদের মাথায় ধরেও না এই বিষয়টা। উপপাদ্যটা এটা আসলে যারা মোটামুটি ভালো লেখাপড়া করে একমাত্র তাদের জন্যই পসিবল। হ্যাঁ, এই জন্য আমি যারা দুর্বল স্টুডেন্ট আছো তাদেরকে বলবো তোমরা সম্পাদ্যর দিকে বেশি বেশি গুরুত্ব দাও, কারণ সম্পাদ্যটা অনেক সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। যেমন কিছু কিছু গুরুত্বপূর্ণ সম্পাদ্য আছে। সম্পাদ্য 1, সম্পাদ্য 1টা হচ্ছে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি সূক্ষ্মকোণ এবং অপর 2 বাহুর সমষ্টি দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা সম্পাদ্য।
তোমরা এই সম্পাদ্যটাও করতে পারো। এই সম্পাদ্যটা করলে মোটামুটি পরীক্ষার জন্য আর কি বলা যায় যে আসতেও পারে। আবার সম্পাদ্য 2 আছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন একটি কোণ এবং 2 বাহুর অন্তর দেওয়া আছে, 2 বাহুর অন্তর দেওয়া আছে। সেক্ষেত্রেও তোমরা কি করতে পারো, এই সম্পাদ্যটাও করতে পারো। আবার এদিকে সম্পাদ্য 3টা মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। সম্পাদ্য 3টা আমাদের কি বলছে, যে ত্রিভুজের পরিসীমা এবং 2টি কোণ দেওয়া আছে, ত্রিভুজের পরিসীমা এবং 2টি কোণ দেওয়া আছে, ত্রিভুজটি অঙ্কন করো। এই ক্ষেত্রে তোমরা এইটাও তোমরা খুব ভালোভাবে করতে পারো। এই সম্পাদ্যটা খুবই ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য, তোমরা এই সম্পাদ্যটা ভালোভাবে করো। তারপরে আছে যেমন ত্রিভুজের অন্তর্বৃত্ত, পরিবৃত্ত, বহির্বৃত্ত, এই 3টাও খুব ইম্পর্টেন্ট সম্পাদ্য। এই 3টার দিকেও তোমরা ভালোভাবে গুরুত্ব দিবে। এছাড়া আরও কিছু সম্পাদ্য আছে তোমার অনুশীলনী সম্পাদ্য আছে যে বৃত্তে এমন 2টি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ 60 ডিগ্রি বা 50 ডিগ্রি বা 45 ডিগ্রি। এই সম্পাদ্যটা খুবই কম ইম্পর্টেন্ট। এই সম্পাদ্যটা ম্যাক্সিমাম পরীক্ষায় এসে থাকে। এই জন্যে তোমরা এই সম্পাদ্যটি খুবই গুরুত্ব সহকারে করবে। এই জন্যে মোটামুটি সম্পাদ্য 1, 2, 3, আবার এই ক্ষেত্রে হচ্ছে 4, 5ও করতে পারো। 1, 2, 3, 4, 5। আবার ট্রাপিজিয়ামের একটি উদাহরণ আছে সম্পাদ্য, এই ট্রাপিজিয়ামটাও তোমরা করতে পারো। তাছাড়া তোমার হচ্ছে আরও কিছু সম্পাদ্য আছে, সম্পাদ্য 9, 10, 11 এগুলো আছে, এগুলো তোমরা একটু গুরুত্ব সহকারে করবে। আর আমি যেমন যে একটা বললাম যে অনুশীলনী সম্পাদ্য, অনুশীলনীটা হইতেছে যে ত্রিভুজে এমন 2টি স্পর্শক আঁকো যাদের অন্তর্ভুক্ত কোণ কত ডিগ্রি, 60 ডিগ্রি বা 45 ডিগ্রি বা 50 ডিগ্রি এরকম হয়। এরকম ভাবে সম্পাদ্যটি এসে থাকে। এজন্য তোমরা এই সম্পাদ্যটি খুব গুরুত্ব সহকারে করার চেষ্টা করবে। এটি খুবই ইম্পর্টেন্ট একটি সম্পাদ্য। আর ত্রিকোণমিতি পরিমিতির ক্ষেত্রে সেক্ষেত্রে তোমরা কি করবে, ত্রিকোণমিতি আমি সাজেস্ট করব যে তোমরা ত্রিকোণমিতিটাকে গুরুত্ব সহকারে ধরো। এখানে আসলে 2টা বিভাগে মোটামুটি কঠিন হয়ে যায় নর্মাল স্টুডেন্টের জন্য। তারপরেও যারা তোমার হচ্ছে নর্মাল স্টুডেন্ট আছে তারা আমার হিসেবে মনে হয় যে ত্রিকোণমিতিটাই দিকে গুরুত্ব দেওয়াটাই ভালো। আর পরিমিতি তোমরা গুরুত্ব দিতে পারো, কিন্তু পরিমিতি আসলে হচ্ছে অনেক লং প্রসেস। একটা পরিমিতি মানে পরিমিতির 4টা অধ্যায় আছে এখানে, 16.1, 16.2, 16.3, 16.4। এই 4টা অধ্যায় যদি আমরা করতে যাই তাহলে আমাদের আনুমানিক ধরা চলে মানে না হলেও 30টির মতো সূত্র আমাদের মুখস্থ রাখতে হবে। যেমন এখানে সূত্রের অনেকগুলো ক্যাটাগরি আছে, ত্রিভুজ সংক্রান্ত সূত্র, আয়তক্ষেত্রের সূত্র, আয়তকার ঘনবস্তুর সূত্র, ঘনকের সূত্র, ট্রাপিজিয়ামের সূত্র, রম্বসের সূত্র, বর্গের সূত্র, তারপরে কৌণকের সূত্র, বেলনের সূত্র, গোলকের সূত্র, তারপরে বৃত্ত সংক্রান্ত অনেক সূত্র আছে। তাতে মোটামুটি আমাদের 30টার মতো সূত্র হয়ে যায়। এই 30টা সূত্র আমাদের মুখস্থ করতে হবে। তাতে এটা হচ্ছে আসলে কোনো নর্মাল স্টুডেন্টের জন্য পসিবল না। এই জন্যে আমি এই পরিমিতিটা তোমাদেরকে সাজেস্ট করব না। তোমরা যারা মোটামুটি নর্মালের দিকে আছো তাদেরকে আমি সাজেস্ট করব তোমরা ত্রিকোণমিতিটা করো। ত্রিকোণমিতি করলে দেখা যায় এখানে একটি সৃজনশীল তোমরা খুব সহজভাবে সুন্দরভাবে তোমরা অ্যান্সার করতে পারবে। ত্রিকোণমিতির ক্ষেত্রে যেমন তোমার 9.1, 9.2টাই এখানে 9.1 করতে গেলে মোটামুটি আমাদের কিছু সূত্রের দরকার আছে, 20-25টা সূত্র লাগে। 9.2 করতে গেলে আমাদের এখানে একটি মানের ছক দেওয়া আছে, ত্রিকোণমিতিক অনুপাতের একটি ছক দেওয়া আছে, সেই ছকটি আমাদের মুখস্থ করতে হবে। তো তোমরা একটু মনোযোগ দিয়ে চেষ্টা করলে এই ছকটি মুখস্থ করতে পারবে।
এই জন্যে আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ত্রিকোণমিতিটার দিকে ফোকাস করো, ত্রিকোণমিতির দিকে গুরুত্ব দাও, জ্যামিতি সম্পাদ্যর দিকে গুরুত্ব দাও, আর হচ্ছে বীজগণিত তোমরা সেট এবং অনুপাত সমানুপাত এই দুইটা অধ্যায়ের দিকে গুরুত্ব দাও, তাহলে খুব সহজেই তোমরা অ্যান্সার করতে পারবে। আর হচ্ছে তথ্যপাত্য, তথ্যপাত্য তো এবার তোমাদের জন্য একটা পজিটিভ হচ্ছে তথ্যপাত্য, কারণ তোমরা চাইলেও এখান থেকে দুইটা সৃজনশীলই অ্যান্সার করতে পারো, এটাই হচ্ছে তোমাদের জন্য অনেক পজিটিভ। এই জন্য আমি তোমাদেরকে বলবো যারা মোটামুটি নর্মাল স্টুডেন্ট আছো তারা হচ্ছে তোমরা এই তথ্যপাত্য এখান থেকে তোমরা দুইটা সৃজনশীল অ্যান্সার করবে। এখান থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করলেও তোমাদের 5টা অনায়াসে এসে যায়, কারণ সৃজনশীলে তো পাস করতে গেলে আমাদের 23 মার্কস লাগে। 23 মার্কসের মধ্যে আমাদের দেখা যায় দুইটা যদি আমরা পরিসংখ্যান সৃজনশীল অ্যান্সার করি তাতে এখানে আমাদের 20 মার্ক এসে যায়, আর 3 মার্ক 4 মার্ক যা মানে মোটামুটি যাই লাগে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে বা সেটের অধ্যায় আছে বা হচ্ছে অনুপাত সমানুপাত আছে বা এদিকে সম্পাদ্য আছে বা ত্রিকোণমিতি আছে, এগুলো মিলিয়ে আমরা মোটামুটি একটা ভালো রেজাল্ট করতে পারি। এজন্য তোমরা সবাই চেষ্টা করবে যে ত্রিকোণমিতি থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করা, কারণ ত্রিকোণমিতি থেকে দুইটা সৃজনশীল অ্যান্সার করলে তোমরা অনেকটা টেনশন মুক্ত হবে আর রেজাল্টটা মোটামুটি ভালো করার সম্ভাবনাও আছে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন আসলে সব অধ্যায় পড়ার দরকার নেই, যেহেতু এখানে 15টা সংক্ষিপ্ত থাকে, 15টা সংক্ষিপ্ত থেকে আমাদের 10টা সংক্ষিপ্ত অ্যান্সার করতে হয়। সেক্ষেত্রে তোমরা তোমাদের ইচ্ছা মতো মানে তোমাদের যে যে অধ্যায়গুলো ভালো লাগে, যেমন অনেকের ভালো লাগে সেট, অনেকের ভালো লাগে বীজগণিত রাশি, অনেকের ভালো লাগে সমানুপাত, অনেকের জ্যামিতি ভালো লাগে না, সেক্ষেত্রে তোমরা একটা কাজ করো, তোমরা বীজগণিতের যে এগুলো খুব ভালোভাবে করো, সেখান থেকে তোমরা হচ্ছে সংক্ষিপ্তগুলো অ্যান্সার করবে। আর যাদের মোটামুটি অর্থাৎ এখানে তোমরা তোমাদের নিজেদের মতো মিলিয়ে নিবে, মানে যার যে অধ্যায় ভালো লাগে সে সেটাকেই গুরুত্ব দাও, আর যার যেটা ভালো না লাগে সেটা বাদ দিয়ে দিতে পারো, কারণ এখানে প্রত্যেকটা অধ্যায় থেকে মোটামুটি একটা দুইটা করে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে। এই জন্য 2-1টা অধ্যায় যদি সংক্ষিপ্তর জন্য বাদ দাও, যেমন উপপাদ্য, অর্থাৎ উপপাদ্যর যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো হবে, আমি চাই যে উপপাদ্যের এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো বা পরিমিতির সংক্ষিপ্ত প্রশ্নগুলো এখানে কিছু সেক্টর বাদ দিয়ে দাও, বাদ দিয়ে বাকি অধ্যায়গুলো ভালো করে ধরো, ভালো করে ধরলে এখান থেকেও তোমরা সংক্ষিপ্ত প্রশ্নগুলো অনায়াসে অ্যান্সার করতে পারবে। তারপর এখানে আরও কিছু যেমন পরিসংখ্যান, অর্থাৎ পরিসংখ্যান থেকে তো পরিসংখ্যান থেকে তো মোটামুটি 2টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকে, সেক্ষেত্রে তোমরা পরিসংখ্যানটিও ভালোভাবে ট্রাই করতে পারো। এখানে পরিসংখ্যান থেকে খুব সহজেই তোমরা 2টা সংক্ষিপ্ত প্রশ্ন অ্যান্সার করতে পারো। তারপর জ্যামিতির ক্ষেত্রে যেমন জ্যামিতিক সম্পাদ্যগুলো আছে, ওই সম্পাদ্য থেকে তোমরা কিছু সংক্ষিপ্ত প্রশ্ন পাবে। মোটামুটি সম্পাদ্য থেকেও 2টার মতো সংক্ষিপ্ত প্রশ্ন পাবে আশা করা যায়। এই জ্যামিতি সম্পাদ্য করবে, উপপাদ্যর সেক্টরটা তোমরা বাদ দিয়ে দেবে, আমি চাই না যে তোমরা উপপাদ্য নিয়ে এখন একটি ঝামেলায় পড়ে যাও, সেক্ষেত্রে তোমরা উপপাদ্যগুলো অর্থাৎ উপপাদ্য পুরো সাইডটাই বাদ, এখানে নো সৃজনশীল নো সংক্ষিপ্ত প্রশ্ন, মানে এইখানে তোমরা কোনোটাই করবে না, দুটাকেই তোমরা বাদ দিয়ে যাবে। এখানে তোমাদের এই 2টার কোনো প্রয়োজন নেই, এগুলো বাদ দিয়ে তোমাদের ভালো রেজাল্ট করা সম্ভব, কারণ তোমাদের যে শর্ট সিলেবাস এখানে তোমরা যদি এগুলো বাদ দাও তাও তোমাদের কোনো সমস্যা
হবে না। এই জন্য এগুলো তোমরা বাদ দিয়ে দিতে পারো। বাদ দিয়ে তোমাদের পছন্দের মতো যে অন্য যে অধ্যায়গুলো আছে তোমরা সেই অধ্যায়গুলো দেখো, সেই অধ্যায় থেকেই তোমরা মোটামুটি অ্যান্সার করতে পারবে। বুঝতে পারছো? আর এমসিকিউগুলো আসলে এখানে এমসিকিউগুলো অনেক ক্যালকুলেটর টিপস আছে। যেমন আমার চ্যানেলে আমি অনেক ক্যালকুলেটর সংক্রান্ত ভিডিও দিয়ে থাকি। তোমরা চাইলে সেখান থেকে অনেকগুলো ক্যালকুলেটরের মানে টপিকসগুলো শিখতে পারো। যেমন সেটের টপিকস আছে, বীজগণিতের টপিকস আছে, তারপর ত্রিকোণমিতির টপিকস আছে। এগুলো আসলে অনেক টপিকসই আমার চ্যানেলে আছে। তোমাদের যদি একান্ত প্রয়োজন পড়ে তবে আমার চ্যানেল থেকে সেসব ভিডিওগুলো নিয়ে তোমরা দেখতে পারো যে কিভাবে ক্যালকুলেটর দিয়ে এমসিকিউগুলো করা যায়। এরকম অনেক অনেক ভিডিও আমার চ্যানেলে আছে, তোমরা সেখান থেকে দেখে তোমরা ট্রাই করো। ইনশাল্লাহ ভালো কিছু রেজাল্ট পাবে আশা করা যায়। তবে টেনশন নিও না, সবাই মনোযোগ সহকারে লেখাপড়া করো, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবেই। পড়ালেখার আসলে বিকল্প কোনো কিছু নেই। এখন কোনো সাবজেক্টকেই তোমরা নর্মালি মনে করো না। যেমন অনেক সময় আছে আমরা যে বাংলা বা তার ধর্ম বা এগুলোকে আসলে সাবজেক্টই মনে করি না, কিন্তু এইগুলাতে অনেক সময় কিন্তু রেজাল্ট খারাপ হয়ে যায়, যার জন্য আমাদের প্লাস আসে না। এই জন্য খুবই সতর্ক থাকতে হবে যে মানে প্রত্যেকটা সাবজেক্টই আমরা গুরুত্ব সহকারে দেখব। শুধু গণিতে প্লাস পেলেই হবে না, আমাদের ধর্মে প্লাস পেতে হবে, বাবিতেও প্লাস পেতে হবে, কৃষিতেও প্লাস পেতে হবে। এই জন্য আমাদের প্রত্যেক সাবজেক্টের প্রতি একটি অন্যরকম গুরুত্ব দিতে হবে। প্রত্যেকটা সাবজেক্টকে আমাদের গণিত, ইংরেজি, ফিজিক্স, কেমিস্ট্রির মতোই ভাবতে হবে যে এরাও এরকম কঠিনই। তো জানি না শিক্ষার্থী বন্ধুরা তোমাদের কেমন লাগলো আজকের ক্লাসটুকু। যদি আমার কথার মাঝে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তবে সকলে ক্ষমার দৃষ্টিতে দেখবে। আর তোমাদের যদি কোনো ম্যাথ নিয়ে সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্টসে জানাবে, ইনশাল্লাহ আমি সমাধান করে দেব। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।